দেশগা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জাহিদ হোসেন। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। বিশ্বব্যাংকের করোনা প্রকল্পে অনিয়ম, ৬০,০০০ টাকার বেড কেনা হয়েছে ৩,৩০,০০০-এ। ৭ এমপির অবৈধ সম্পদের অনুসন্ধানে ধীর গতি, ১ বছরে ২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই, আদালতে স্বীকারোক্তি শাহেদের। এবং কুতুপালং ক্যাম্পে সংঘর্ষের মামলায় ১১ রোহিঙ্গা গ্রেপ্তার, বালুখালী থেকে অস্ত্রসহ আটক ৪ জন। সংবাদ সন্ধ্যায় আপনারা শিরোনাম শুনছিলেন, এবারে জানাচ্ছি পুরো খবর। বিশ্বব্যাংকের করোনা প্রকল্পে ৬০,০০০ টাকার হাসপাতাল বেড কেনা হয়েছে ৩,৩০,০০০ টাকায়। ঠিকাদার বলছে বেশি দামে কেনার দায় প্রকল্প কর্মকর্তাদের, আর বেশি দামে বিক্রি করা তাদের দক্ষতা। বিষয়টি ধামাচাপা দিতে সাংবাদিকদের এড়িয়ে চলছেন প্রকল্প কর্মকর্তারা। প্রকল্প কার্যালয়ে বসেই ফোনে জানিয়েছিলেন অফিসে তারা নেই। অবশেষে ওই অফিসেই ধরা পড়েন ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরায়। মহাখালীর ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে বিশ্বব্যাংকের করোনা প্রকল্প থেকে ২২০টি বেড কেনা হয়েছে প্রায় ৫ কোটি টাকায়। চীনা প্রতিষ্ঠান জিয়াংশু মেডিকেল ইকুইপমেন্টের তৈরি এসব বেড। কেনাকাটার চুক্তিপত্রে দেখা যায় 5 ফাংশনের এক একটি বেড ৩,৩০,০০০ আর 3 ফাংশনের বেডের দাম ধরা হয়েছে ১,৯৫,০০০ টাকা। এই বেডগুলোর ছবি সহ চীনা কোম্পানি জিয়াংশুকে ইমেইল করলে তারা উত্তরে জানায় এক একটি 5 ফাংশন বেড $৪৮৫ অর্থাৎ ৪১,০০০ টাকা, আর 3 ফাংশন বেডের দাম $৩৭৯ বা ৩২,০০০ টাকা। এর সঙ্গে শিপিং চার্জ বা অন্যান্য ব্যয় যুক্ত হলেও প্রতিটি বেডের মূল্য ৫০ থেকে ৬০,০০০ টাকার বেশি হওয়ার কথা না। আমি যে দাম বেশি নিয়ে দেখতে পারি সেটা আমার ক্রেডিট, আমার বেশি দাম আমি নিতে চাই। ডিপার্টমেন্ট কেন কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। চুক্তিপত্রে দেখা যায় দর যাচাই কমিটিতে তৎকালীন প্রকল্প পরিচালক ইকবাল কবির ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম ছাড়া অন্য কারো স্বাক্ষর নেই। এ নিয়ে কথা বলতে ইকবাল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে ডাক্তার ইকবাল কবিরকে প্রকল্প ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সহকারী প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের খোঁজে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে তাকেও পাওয়া যায়নি। এখন আমি এই মুহূর্তে সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করব। আর বর্তমান প্রকল্প পরিচালক ও অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার কাজী শামীম হোসেন জানান, তিনি অসুস্থ থাকায় অফিসে যাননি। তিনি প্রকল্প অফিসের ঠিকানাও জানেন না। এগুলো তো সব আগের পিডির আমাদের চয়কৃত, এটা আমি প্রকিউরমেন্ট কনসালটেন্টের সাথে কথা বলে পরে আপনাকে জানাবো। হ্যাঁ, মহাখালীর ডিওএইচএস এ গিয়ে বোঝার উপায় নেই যে এটাই ইআরপির প্রকল্প কার্যালয়। ৩০ মিনিট পর খুলল দরজা। যিনি প্রকল্প অফিসে চেনেন না সেই কাজী শামীম হোসেনকে পাওয়া গেল ভেতরেই। কিন্তু ততক্ষণে পেছনের দরজা দিয়ে সটকে পড়েন সহকারী প্রকল্প পরিচালক ডাক্তার সাইফুল। এটা তো বলতে পারবো না কেন পালিয়ে গেলেন, কারণ উনি তো আগেই বলছে যে আমার মিটিং আছে স্বাস্থ্য অধিদপ্তরে। কোনো তথ্য না দিয়ে চলে যান বর্তমান প্রকল্প পরিচালকও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ইআরপি নিয়ে আলাদা তদন্ত করবে না তারা। যেটা অলরেডি দুর্নীতি দমন কমিশন, এটার বিরুদ্ধে ওরা অভিযোগ পেয়ে অভিযোগের বিরুদ্ধে ওরা ইনভেস্টিগেশন করছে। আমাদের আলাদা করে করার তো কিছু নাই। করোনা মোকাবিলায় বিশ্ব ব্যাংকের ১১০০ কোটি টাকার প্রকল্প ইআরপি। করোনায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কেনাকাটা এবং একেবারে তৃণমূল পর্যন্ত স্বাস্থ্য অবকাঠামো নির্মাণে বিশাল পরিকল্পনা ছিল সরকারের। এই করোনা কালে এ পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকারও বেশি কেনাকাটা করা হয়েছে। এই কেনাকাটায় উঠেছে বড় ধরনের অনিয়মের অভিযোগ, আর যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তারা সবাই এখনও ধরাছোঁয়ার বাইরে।
হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধীর গতিতে চলছে 7 সংসদ সদস্যের অবৈধ সম্পদের অনুসন্ধান। 1 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মাত্র 2 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অন্যদের সম্পদের খোঁজ খবর নেওয়া হলেও কারো কাছেই চাওয়া হয়নি সম্পদের হিসাব। ক্যাসিনো বিরোধী অভিযানে 2019 সালে নাম আসে 5 সংসদ সদস্যের। একই বছর 18 সেপ্টেম্বর এদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক, যাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, নারায়ণগঞ্জ 2-এর নজরুল ইসলাম বাবু, ভোলা 3 আসনের নুরুন নবী চৌধুরী শাওন এবং বরিশাল 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। এদের মধ্যে শুধু সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে ডেকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি কয়েকজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বা বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU সহ কয়েকটি প্রতিষ্ঠানে সম্পদের তথ্য চাওয়া হয়েছে। তবে দুদক বলছে পর্যায়ক্রমে ডাকা হবে বাকিদেরও। হয়তো যার কেসটি আগে গ্রহণ করা হয়েছে সে তার ব্যাপারে একটু অগ্রসর বেশি হয়েছে, অথবা পরিস্থিতির কারণে কোনোটা একটু অগ্রসর হয়েছে, কোনোটা একটু পিছনে আছে, তবে ব্যবস্থা মোটামুটি একই রকম। অনেক মামলায় দুদক দ্রুত কাজ করলেও সংসদ সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্নীতি রোধে রাজনৈতিক বা সামাজিক পরিচয়কে আমলে না নিয়ে দুদকের কাজ করা উচিত বলে মনে করছে টিআইবি। কোনো প্রকার প্রভাব বা করুণার ঊর্ধ্বে থেকে যদি দুর্নীতি দমন কমিশন তার দায়িত্ব যথাযথ পালন করতে পারেন, তাহলে অবশ্যই এটা দেশবাসীর জন্য সুসংবাদ হবে। এবছর ফেব্রুয়ারিতে লক্ষ্মীপুর 3 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের অবৈধ সম্পদ খোঁজা শুরু করে দুদক। একই অভিযোগে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের মামলায় আসামি মাইনুদ্দিন শাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম SM মোসলেউদ্দিন মিজান তার জবানবন্দি রেকর্ড করেছেন। এর আগে 2 দিনের রিমান্ড শেষে বিকেলে আদালতে তোলা হয় শাহিদকে। গত বুধবার গ্রেপ্তার হন আসামি শাহিদ। এই ঘটনায় এখনো পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 4 আসামি। এদিকে সকালে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তের দায়িত্ব পাওয়া পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI কর্মকর্তারা। তাদের সঙ্গে ছিলেন 3 আসামি বাদল, কালাম এবং সাজু। প্রায় 20 মিনিট ঘটনাস্থল পরিদর্শন করলেও সেখানে কারোর সঙ্গে কথা বলেননি তদন্ত কর্মকর্তারা। বিবস্ত্র করে নির্যাতন এবং ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার 2 মামলার তদন্ত করছে PBI। চট্টগ্রামের চান্দগাঁওয়ে গৃহবধূ ধর্ষণ মামলায় প্রধান আসামি জাহাঙ্গীরকে 5 দিন ও অন্য 7 জনকে 3 দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম খায়রুল আমিনের আদালত এই আদেশ দেয়। এর আগে আসামিদের হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ রিকশায় চান্দগাঁও পৌঁছলে 8 থেকে 10 জন দুষ্কৃতকারী তার পথরোধ করে। পরে তাকে একটি গলিতে নিয়ে যাওয়া হয়, সেখানে তার উপর নির্যাতন চালায় অভিযুক্তরা। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় 10 জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেন ওই নারী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন। নারী এবং শিশু নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতার প্রতিবাদে 17 অক্টোবর সারা দেশে মানববন্ধন করবে গণফোরাম। ওই দিন সকাল 10টায় প্রেস ক্লাবের সামনে গণজমায়েত এবং মানববন্ধনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। সকালে মানিক মিয়া এভিনিউতে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেছেন তারা। নারী এবং শিশু নির্যাতন দমনে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন তারা। যে কোনো মূল্যে এই সহিংসতা রুখে দেওয়ার হুঁশিয়ারি গণফোরামের। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নেতারা বলেছেন, গণফোরাম ভাঙার অপচেষ্টা করছে একটি মহল। 26 ডিসেম্বর দলটির জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেন গণফোরাম নেতারা। আগামী 17 অক্টোবর শনিবার সারা দেশব্যাপী গণফোরামের পক্ষ থেকে প্রতিবাদী সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকায় প্রেস ক্লাবের সামনে সকাল 10 ঘটিকায়
প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করছি। কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে সংঘর্ষের মামলায় 11 রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এছাড়া বালুখালী ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ আরও 4 জনকে আটক করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, কুতুপালং ক্যাম্প এবং আশেপাশের ক্যাম্পে অভিযান চালিয়ে 11 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ক্যাম্পে গত সপ্তাহ ধরে সংঘর্ষ, গোলাগুলি ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে 2 দল রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গত সপ্তাহে নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছে অনেকেই। এদিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ধারালো অস্ত্রসহ 4 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা ক্যাম্পে অস্থিরতা তৈরি করছিল বলে খবর পেয়েছে পুলিশ। মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের কারণে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে না। দেশটি নির্বাচনের পর আলোচনার টেবিলে বসার জন্য নেপিদোকে চাপ দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এজন্য চীনের সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নভেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও অস্থির মিয়ানমার। স্থানীয়দের অভিযোগ, রাখাইন ও এর আশেপাশে বেশ কয়েকটি গ্রামে আবারও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরির পরিবর্তে পরিস্থিতি আরও ঘোলাটে করছে মিয়ানমার। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া। মিয়ানমার মিলিটারি যদি টিকে থাকতে হয়, অন্য কথায় ইয়ঙ্গনের যে মিলিটারি বা বার্মান মিলিটারি, সেটা যদি টিকে থাকতে হয়, তাহলে তার সবসময় এই ধরনের অভিযান, যুদ্ধ, এই ধরনের জিনিস করেই তার থাকতে হবে। রাখাইন প্রদেশে আপনার টাটমাদাও যে সিকিউরিটি নাকি বলে ক্লিয়ারেন্স অপারেশনস করছে, তো সেইটা একটু মনিটর করার বিষয় আছে এবং এর মাধ্যমে আমরা যাতে উই ডোন্ট গেট কট অফ গার্ডেড। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বছরে বাংলাদেশ মিয়ানমারের 2টি বৈঠক হওয়ার কথা, কিন্তু গত 3 বছরে হয়েছে 4টি। পররাষ্ট্র সচিব জানান, আলোচনায় বসতে এখন নির্বাচনের অজুহাত দেখাচ্ছে নেপিদো। কন্টিনিউ টু পারসু ইট এবং মেবি ইলেকশনের পরে আমরা আরও জোর করে করার আমাদের করবো এবং চায়নাকেও আমরা বলবো যে তোমরা আমাদেরকে সাহায্য করো সো দ্যাট মিয়ানমার ক্যান মেক আপ দেয়ার মাইন্ড। এর আগে 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 8.5 লাখ রোহিঙ্গা। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। কালিয়াকৈরের ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ কবিরুল ইসলাম জানান, বিকেলে উলুসাড়া এলাকার FB ফুটওয়্যার লিমিটেডের জুতা তৈরির কারখানা ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে শ্রমিকরা হুড়োহুড়ি করে ভবন থেকে বেরিয়ে পড়েন। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পাওয়া যায়নি হতাহতের কোনো খবর। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 15 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,500 জনের। 109টি ল্যাবে 24 ঘন্টায় 10,859 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,203 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.8%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,77,073 জনে। সুস্থ হয়েছেন আরও 1,453 জন। এ নিয়ে মোট সুস্থ 2,91,365 জন। সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশের টিকিটের জন্য রাজধানীর কারওয়ান বাজার ও মতিঝিলে আজও ভিড় করেছেন প্রবাসীরা। তবে টোকেন পদ্ধতি থেকে সরে আসার পর কারওয়ান বাজারে ফিরেছে কিছুটা শৃঙ্খলা। 30 অক্টোবরের মধ্যে ভিসা ও ইকামার মেয়াদ শেষ হবে এমন 200 জনকে আজ টিকিট দেওয়ার কথা জানায় সৌদি এয়ারলাইন্স। এছাড়া টোকেন পাওয়ার পরও যারা সংগ্রহ করতে পারেননি তাদেরও দেওয়া হয় টিকিট। মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে ভিসা ও ইকামার মেয়াদ থেকে 450 জনকে টিকিট দেয়া হচ্ছে। এদিকে স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধির আগে অনেক সৌদি নিয়োগকর্তা ইকামা বাড়ানোর জন্য শ্রমিকদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছে বলেও অভিযোগ অনেক প্রবাসীর। এছাড়া করোনা পরীক্ষার ছাড়পত্র নিয়ে এখনও ভোগান্তি কমেনি বলেও জানিয়েছেন তারা।
দিনভর চেষ্টার পরও পদ্মা সেতুর 32তম স্প্যানটি বসানো যায়নি। পদ্মায় তীব্র স্রোতের কারণে এই সংকট তৈরি হয়েছে। সকাল থেকে 4 এবং 5 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ 4 মাস পর পদ্মা সেতুতে স্প্যান বসানো হচ্ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে কাল আবারও স্প্যানটি বসানোর প্রক্রিয়া চলবে। এটি বসানোর পর দৃশ্যমান হবে সেতুর 4800 মিটার অংশ। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট 42টি পিলার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে 21টি এবং জাজিরা প্রান্তে 21টি, আর 42টি পিলারে বসবে 41টি স্প্যান। 2017 সালের 30 সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে 37 থেকে 38 নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়। গত 10 জুন 25 এবং 26 নম্বর পিলারের উপর 31তম স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতুর 4650 মিটার অংশ দৃশ্যমান হয়। সবজি উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় হলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে সবজির বাজার। প্রতিটি হাত বদলের ধাপে ধাপে বাড়ছে দাম, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি নিষ্ক্রিয় তদারকি সংস্থাগুলো। রাজধানীর কারওয়ান বাজারে সবজি আড়তের সামনে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। বিক্রেতা জানান আড়ত থেকে কিনেছেন 5 টাকা কমে, আর আড়তদার ঢাকার বাইরের পাইকারদের কাছ থেকে কেনেন আরও কম দামে। একই বাজারে একটু পাশেই খুচরা বাজারে লাউ বিক্রি হচ্ছে 60 টাকায়, আবার পলাশী বাজারে ভোক্তারা তা কিনছেন 80 টাকায়। 2-1 কিলোমিটারের পরিবহন খরচ কি এতই বেশি? তার উত্তর না মিললেও উচ্চ মূল্যে নাভিশ্বাস ক্রেতাদের। ওইটা আপনার আড়তে লইছি 25 টাকা পিস, ওরা আনছে 20 টাকা করে। ওটা আছে সাভার থেকে। মার্কেটে আপনার প্রচুর মাল আছে, তারপরে দামের প্রাইসেসটা বেশি, ঠিক আছে। এই ক্ষেত্রে এখন সঠিক নিয়ন্ত্রণ যদি করতে পারে, বাজার মনিটরিং করতে পারে, আসলে বাজারের কোনো মনিটরিংটাই নেই। বিভিন্ন সবজিসহ 37টি কৃষি পণ্যের ন্যায্য দাম নির্ধারণ ও তদারকির কথা কৃষি বিপণন অধিদপ্তরের, কিন্তু কাগজে কলমে আইন থাকলেও বাস্তবে প্রয়োগ নেই, যা সুযোগ নিচ্ছে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর তদারকির পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের তাগিদ ভোক্তাদের স্বার্থে কাজ করা সংগঠন ক্যাবের। ভোক্তার চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ, উৎপাদন, আমদানি এইসব যাতে সুনিয়ন্ত্রিত থাকে, সেই জন্য পৃথক একটি মন্ত্রণালয় করাবোধ সময় এসেছে, যেমন ভারতে আছে। পণ্যের যৌক্তিক দামের জন্য কৃষকদের উৎপাদন ঝুঁকি কমানোর পাশাপাশি বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখারও পরামর্শ ক্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ঠেকাতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই নানা ধরনের ঔষধ সেবন করছেন অনেকেই। ঔষধ বিক্রেতারা বলছেন করোনা পরিস্থিতিতে অন্যান্য সময়ের চেয়ে অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন ট্যাবলেটের বিক্রি বেড়েছে। তবে চিকিৎসকরা বলছেন অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার নানা ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। মাস্ক, হ্যান্ড গ্লোভ, স্যানিটাইজার ব্যবহারের পরেও করোনার ঝুঁকি থেকে মুক্ত হতে অনেকেই খাচ্ছেন মাত্রাতিরিক্ত ঔষধ। জিঙ্ক, ভিটামিন বি এবং ভিটামিন সি ছাড়াও অ্যান্টিবায়োটিকের সেবন বেড়েছে বহুগুণে। গৃহিণী নিপুণ জাহান শাহবাগে ফার্মেসিতে এসেছেন বাড়ির অন্য সদস্যদের জন্য ওষুধ নিতে। করোনামুক্ত থাকতে চিকিৎসকদের পরামর্শ ছাড়াই দীর্ঘদিন ধরে জিঙ্ক সহ বিভিন্ন ভিটামিন সেবন করছেন। বিক্রেতারাও জানান অন্যান্য সময়ের চেয়ে অ্যান্টিবায়োটিক ও ভিটামিন বিক্রি বেড়েছে বহুগুণে। ভিটামিন সি, ই কাপ, তারপরে আপনার জিঙ্ক, এগুলি খাচ্ছি, এখনো ছড়াচ্ছে জিনিসটা, তো সুতরাং সুরক্ষার জন্য আমাদেরকে এটা খেতে হচ্ছে। করোনার ট্রিটমেন্ট হিসাবে মানুষ নিত ভিটামিন সি, মাল্টিভিটামিন, প্যারাসিটামল জাতীয় ওই ওষুধগুলো এবং অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন, এই কয়েকটা প্রোডাক্টের সাইজ আছে। যে ভিটামিনের প্রয়োজন নেই তাও ব্যবহার হচ্ছে নিয়মিত। জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালেও অন্যান্য ভিটামিন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হলে শরীরের জন্য ক্ষতিকর। যে ভিটামিন সি যদি আমি বেশি খাই তাহলে আমার শরীরের পিএইচ যে লেভেলটাকে তারতম্য ঘটাবে এবং যার ফলে আমার কিডনি পাথর হওয়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। ভিটামিন ডি যদি খাই তাহলে সেটা আমার ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে শরীরে, ব্লাডে, এবং ক্যালসিয়াম বেড়ে গেলে আমার কার্ডিয়াক প্রবলেমস তৈরি হবে, কিডনি সমস্যা তৈরি হবে। করোনার হয়তো সন্দেহ করলে বা মনে হলে নিজেরাই আইভারমেকটিন খায়, ডক্সিসাইক্লিন খায়, ফেভিপিরাভির, অনেক রোগী নিজেরাও কিন্তু খায়। তা আমার মনে হয় যেগুলো না করাই ভালো, একটু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর কি।
কারণ যে কোনো ওষুধ তো এটা কেমিক্যাল জিনিস, তো এগুলো তো পার্শ্ব প্রতিক্রিয়া তো আছেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ও ওষুধ সেবন থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ এই চিকিৎসক। রোগীদের প্রতি আমার পরামর্শ যে আপনার নিজেরা ওষুধ দোকান থেকে কিনে খাবেন বা দোকানদারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত না, একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াই কিন্তু সবচেয়ে ভালো। করোনা থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসায় সাড়া দিলেও বিপদ এখনও কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হচ্ছে বলেও জানান তারা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছেলে সৌগত জানান তার বাবা রক্তচাপ এবং এখন স্বাভাবিক রয়েছে। গত মঙ্গলবার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় 85 বছরের সৌমিত্রকে। চিকিৎসকেরা জানিয়েছেন শুক্রবার বিকাল থেকে অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় নেওয়া হয় আইসিইউতে। সবশেষ নিজের ওপর নির্মিত তথ্যচিত্রে কাজ করছিলেন সৌমিত্র। শখানেক চলচ্চিত্রে অভিনয় করা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ঝুলিতে আছে পদ্মভূষণ ও দাদা সাহেব ফলকের সহ নানা পুরস্কার। প্রায় 7 মাস পর আবার অনুশীলনে ফিরল বয়সভিত্তিক নারী ফুটবল দল। আগামী বছরের শুরুতে এএফসির 2টি টুর্নামেন্টকে সামনে রেখে অনূর্ধ্ব-17 ও 20 দলের 33 ফুটবলারকে ডাকা হয়েছে ক্যাম্পে। ম্যাচ ফিটনেস ফিরে পেতে ফুটবলারদের অন্তত 1 মাস ট্রেনিংয়ের প্রয়োজন বলে জানান কোচ গোলাম রব্বানী ছোটন। করোনায় থমকে যাওয়া ক্রীড়াঙ্গন হয়েছে সচল। দেশের ফুটবলে যেমন ছেলেদের চেয়ে এখন মেয়েরা এগিয়ে, তেমনি অনুশীলনও তারাই শুরু করলো আগে। প্রায় 7 মাসের বিরতিতে ফিটনেসের অবস্থা বেশ নাজুক। ঘরে বসে কোচের নির্দেশনায় কিছু ওয়ার্কআউট হয়েছে, তবে ম্যাচ খেলার মতো ফিট হতে অনেক কাজ বাকি। নিয়মিত কিছু না কিছু কাজ তারা করেছে, আমরা মনিটরিং করেছি, কিন্তু যেহেতু তারা নিজেরাই করেছে, তো পুরোপুরিভাবে ওদের কাছ থেকে এই ফিটনেসটা আশা করা যায় না, সেটাই আসলে স্বাভাবিক। এখন তো আমাদের ন্যাশনাল টিমের শিডিউল আপাতত নেই, তো আমাদের ফেডারেশন আসলে করোনার আগ থেকে আপনার চেষ্টা করতেছে যে ন্যাশনাল টিমের যেন ফ্রেন্ডলি ম্যাচ খেলানো যায়। আগামী বছরের মার্চে হবে এএফসি অনূর্ধ্ব-20-এর বাছাই পর্ব, আর এপ্রিলে আছে অনূর্ধ্ব-17-র বাছাই পর্ব। এ দুই টুর্নামেন্টকে সামনে রেখেই বয়সভিত্তিক দলের ক্যাম্পে ডাকা হয়েছে 33 জনকে। আমরা ফিটনেস প্র্যাকটিস করছি এবং কি স্যারদের শিডিউল অনুযায়ী কাজ করছি। করার পরে এখন আরও আমাদের ফিটনেসটা ফিরে আসার জন্য আমরা এখানে আরও ট্রেনিং করতেছি, প্র্যাকটিস করছি। আমরা আস্তে আস্তে উন্নতির দিকে যাব। সবার পারফরমেন্স ভালো, কিন্তু আগে যে ছিল সেরকম পারফরমেন্স নাই। মারিয়া তহুরাদের মতো পরীক্ষিত কয়েকজন নেই বাফুফের এ ট্রেনিংয়ে। নভেম্বরে শুরু হতে যাওয়া অসমাপ্ত নারী ফুটবল লিগকে সামনে রেখে বসুন্ধরা কিংসের ক্যাম্পে অনুশীলন সারছেন তারা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3732 কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে মঙ্গোলিয়া থেকে বাংলাদেশের টাঙ্গুয়ার হাওরে এসেছে কুড়া প্রজাতির ঈগল আরাঙ্গা। পাখিটির ওড়ার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 122 কিলোমিটার। শীতে পরিযায়ী ঈগলের যাত্রাপথের রহস্য জানতে তার গায়ে বসানো যন্ত্র থেকে পাওয়া গেছে এসব তথ্য। গবেষকরা বলছেন, এতদিন এই পাখির পরিযায়ন তথ্য অনুমান নির্ভর থাকলেও এখন তা পরিষ্কার হয়ে গেছে। দক্ষিণ মঙ্গোলিয়ার গোবি মরুভূমির বুনসাগান হ্রদ থেকে প্রতি বছর আসে পালাসি কুড়া ঈগল। শীত নামার আগে খাবারের সন্ধানে এসব ঈগল পাড়ি জমায় বাংলাদেশের হাওর এলাকায়। আরাঙ্গা নামের একটি মেয়ে কুড়া ঈগলের গায়ে 20 আগস্ট স্যাটেলাইট যন্ত্র বসানো হয়। 7 দিনের মাথায় মঙ্গোলিয়া থেকে চীনের সীমানায় প্রবেশ করে পাখিটি। এরপর প্রায় 2500 কিলোমিটার পাড়ি দিয়ে চীন ভুটান সীমান্তে প্রবেশ করে 13 সেপ্টেম্বর। চীনের সীমানায় ছিল 13 দিন। এ সময় পাখিটি প্রায় 8 থেকে 10টি মিঠা পানির লেকে বিশ্রাম নেয়। গুগল ম্যাপের হিসাব বলছে আরাঙ্গা 3732 কিলোমিটার পাড়ি দিয়ে 19 সেপ্টেম্বর টাঙ্গুয়ার হাওরে পৌঁছায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 6421 মিটার উপরে উড়েছে আরাঙ্গা। একটানা 10 ঘন্টায় 341 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে পাখিটি। পুরো হাওর অঞ্চলে একটা পাখির গবেষণা থেকে আমরা বুঝতে পারছি যে হাওর অঞ্চলের জলাশয়ের স্বাস্থ্য কিরকম আছে। এই ধরনের গবেষণা অন্যান্য পাখির ক্ষেত্রেও যদি বাড়ানো হয়, তাহলে আমরা এই পুরো জলাশয় জুড়ে বা আমাদের এই মিঠা পানির যেসব জলাশয় আছে সেসব জলাশয়ের স্বাস্থ্য কিরকম আছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো।
ছোট বড় পর্বতমালা অতিক্রম করে ঈগলটি এখন টাঙ্গুয়ার হাওরে। শীত মৌসুমে নিরাপদ সংসার শুরু করবে, ডিম থেকে বাচ্চা বড় হলে আবার ফিরে যাবে তিব্বত আর মঙ্গোলিয়ার কোনো হ্রদে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।